ওয়েলকাম টু এসএসপি ওয়েস্ট বেঙ্গল এডুকেশন। আজকে আমরা কোষে দেখি 1.1 ক্লাস 10-এর 6 থেকে শুরু করছি। আগের ভিডিওগুলি যারা এখনও পর্যন্ত দেখোনি তারা দেখো এবং তোমাদের যদি কিছু বক্তব্য থাকে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। 6-এর 1-এরটা বলা হচ্ছে একটি প্রথমে বলেছে কি নিজের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাহলে প্রথমের অঙ্কটা বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রকার বা আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। ঠিক আছে, প্রথমে আমরা একটু এঁকে বিষয়টাকে বুঝি। একটি আয়তক্ষেত্র, ঠিক আছে, এটি হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ, রাইট? আমি নাম দিতেই পারি এ, বা এখান থেকে দিচ্ছি এ বি সি ডি। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। এটা কর্ণ, বিডি কর্ণ, এটার দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার এবং বলা কি হচ্ছে তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে ধরি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার, তাহলে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? x প্লাস 3 মিটার। তাহলে ধরি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 3 মিটার। ঠিক আছে, প্রশ্নতে কি বলেছে? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15। এবারে দেখো দৈর্ঘ্যটা, প্রস্থটা ধরেছি x আর দৈর্ঘ্যটা আমার ধরা হয়েছে x প্লাস 3। তাহলে এই অংশটা যেটা আমি এখন শেড করছি, এই অংশটা একটা সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, রাইট? তাহলে এই এ বি ডি যে সমকোণী ত্রিভুজের আবার লিখতে পারি এ বি ডি সমকোণী ত্রিভুজের, যদি ভালো করে দেখো তাহলে এই অংশটা কিন্তু আমার অতিভুজ, রাইট? এটা ভূমি আর এটা হচ্ছে লম্ব। এইভাবে দেখলেই ভালো করে ক্লিয়ার হবে। এটা ভূমি, এটা লম্ব আর এটা আমার অতিভুজ। ঠিক আছে, তাহলে এবিডি সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ কত দেওয়া আছে আমার এখানে? এটাই অতিভুজ 15। তাহলে এটা হচ্ছে অতিভুজটা হচ্ছে 15-এর হোল স্কোয়ার। এখানে ভূমি হচ্ছে এক্স, মানে এডিটা, তাহলে এক্সের হোল স্কোয়ার, আর লম্ব মানে হচ্ছে এই অংশটা, মানে এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার। তাহলে 15-র হোল স্কোয়ার হয় 225 ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এটা এ, এটা বি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 3 প্লাস 3 এর হোল স্কোয়ার। তাহলে 225 সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2 3 6x প্লাস 3 3 9। তাহলে আমরা এই অংশটাকে এদিকে রাখছি 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 সমান সমান 225, রাইট? তাহলে বা 2x স্কোয়ার প্লাস 6x সমান সমান 225 প্লাস 9টা ওদিকে গেলে হয়ে যাবে -9। তাহলে 2x স্কোয়ার প্লাস 6x সমান সমান 225 থেকে 9 বাদ গেলে থাকে 216। তাহলে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস এদিকে প্লাস 216 আছে, এদিকে এলে -216 হয়ে যায় সমান সমান 0, রাইট? তাহলে দাঁড়াচ্ছে এখান থেকে আমরা দেখো 2 কমন নিতেই পারি। তাহলে এক্স স্কোয়ার 3x আর এটা হচ্ছে 108 সমান সমান 0। এবারে এইখানে 2টার সাথে গুণ অবস্থাতে আছে, ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান সমান 0, আর 2টা এদিকে গেলে ভাগ হয়ে গেল বাই 2। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান সমান 0।
তাহলে আমাকে তো খালি বলা হয়েছিল যে সমীকরণ গঠন করতে, তাহলে আমার সমীকরণ গঠন হয়ে গেল। এখন আমরা 6-2 নম্বর অঙ্কটি করব। এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। আমি জানি না কত কিগ্রা, তাহলে আমি কি ধরব? ধরি ব্যক্তিটি x কিগ্রা চিনি ক্রয় করলেন। ঠিক আছে, এবারে x কিগ্রা চিনির দাম কত? 80 টাকা, কারণ 80 টাকাতে x কিগ্রা চিনি ক্রয় করেছেন। তাহলে x কিগ্রা চিনির দাম 80 টাকা, তাহলে 1 কিগ্রা চিনির দাম 80/x টাকা। ঠিক আছে, নেক্সট, যদি ওই টাকায় মানে 80 টাকাতেই তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তাহলে 4 কিগ্রা চিনি বেশি পেলে চিনির পরিমাণ হতো কত? হতো x+4 কেজি বা কিগ্রা, এটা হতো। এবারে কি বলে দিয়েছে কথাটা? ওই টাকাতেই, মানে 80 টাকাতেই। তাহলে x+4 কেজি চিনির দাম কত টাকা? 80 টাকা। সেম প্রাইসেই বলেছে যেহেতু, তাহলে 1 কেজি চিনির দাম 80/x+4 টাকা। ঠিক আছে, তখন কি ঘটছে? যদি 4 কিগ্রা চিনি বেশি পেতেন তখন কি হতো? তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কমে যেত। তাহলে 1 কিগ্রা চিনির দাম আগে 80/x টাকা ছিল, এখন 1 কিগ্রা চিনির দাম 80/x+4 হলো। যখন 4 কেজি বেড়ে গেল তখন কি হচ্ছে? চিনির দাম কিগ্রা প্রতি 1 টাকা কম, তাহলে আগের থেকে কম হলো, তাই তো? তাহলে আগে কত ছিল? 80। তাহলে প্রশ্নানুসারে কি লিখব? যখন চিনিটা 4 কেজি বেশি দেওয়া হলো তখন চিনির দাম মানে 80 টাকাতেই 4 কেজি চিনি বেশি পাচ্ছে, তখন কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কমে গেল। তাহলে কিগ্রা প্রতি আমি 1 কেজিটা আগেও বার করে রেখেছি, 1 কেজি এখনও বার করে রাখলাম 4 কেজি বেশি দেওয়ার সময়তে। তখন যখন 4 কেজি বেশি দিল তখন দামটা 1 টাকা কমে গেল আগের থেকে। তাহলে 80/x, আর এখন দাঁড়াচ্ছে 80/x+4, মানে আগের থেকে দামটা 1 টাকা কমে গেল। সরি, তাহলে আমরা যদি লসাগু নিই x × x+4 সমান এখানে 1 থাকুক, এখানে x আছে, তাহলে 80x + 80 × 4 হয়, মানে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ 320, মাইনাস x+4 ভাগ করে দিলাম, চলে গেল। তাহলে কত দাঁড়াচ্ছে? 80x, তাহলে +80x -80x কেটে গেল, তাহলে কত রইল? 320 বাই গুণ করছি x² + 4x সমান 1। তাহলে এটাকে যদি গুণ করি তাহলে দাঁড়াচ্ছে x² + 4x সমান 320 গুণিত 1 কত হয়ে যায়? 320। তাহলে x² + 4x এখানে আছে +320, এদিকে এলে হয়ে যাবে -320 = 0। তাহলে আমাকে খালি সমীকরণই গঠন করতে বলেছিল, তাহলে এটাই হয়ে গেল আমার উত্তর। ক্লিয়ার হয়েছে জিনিসটা? 1 কেজি চিনির দাম আগে এটা ছিল, পরে 4 কেজি যখন বেশি দেওয়া হচ্ছে তখন 1 কেজির দাম এটা, তখন পার্থক্য তুলনা করে বলছে 4 কেজি চিনি যেই বেশি দেওয়া হলো আগের থেকে দাম 1 টাকা কমে গেল। তাহলে প্রশ্ন অনুসারে এটা লিখে আমরা সমীকরণটি বার করলাম। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা নেক্সট 6-3 কি বলা হচ্ছে? দুটি স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার।
তাহলে আমরা কি করব, এটা এ স্টেশন, এটা বি স্টেশন, দুটো স্টেশনের মধ্যে দূরত্ব দেখাচ্ছে 300 কিলোমিটার। তাহলে দুটো স্টেশনের মধ্যে দূরত্ব আমার দেখাচ্ছে 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, মানে এইখানে একটি ট্রেন আছে যে কিনা ধরে নিচ্ছি সমবেগ বলছে, ধরে নিচ্ছি x কিলোমিটার প্রতি ঘন্টা এই গতিবেগে এই বি স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার যদি বেশি হয় তাহলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। আচ্ছা, এবারে আমরা অঙ্কে ঢুকি। মানে জিনিসটা বলছে এ থেকে বি 300 কিলোমিটার, ডিস্টেন্স তো কখনোই চেঞ্জ হবে না। তখন এই ট্রেনটা যেটা এ থেকে বিতে ছিল সে x কিলোমিটার প্রতি ঘন্টার বেগে গিয়ে বি স্টেশনে পৌঁছাচ্ছিল, যার জন্য একটা নির্দিষ্ট সময় লাগছিল। ঠিক আছে, কিন্তু কি হলো না, বলছে যদি গতিবেগটা x+5 মানে 5 কিলোমিটার আগের থেকে বেড়ে যায়, মানে x+5 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়, তাহলেই বি স্টেশনে পৌঁছাতে আগে যতটা সময় লাগছিল তার থেকে 2 ঘন্টা কম সময় লাগছে। তাই হয়, কারণ কি গতিবেগ বাড়িয়ে দিলে সময় তো কম লাগবেই। আমার যদি নির্দিষ্ট দূরত্ব থাকে সেখানে যদি আমি স্পিডটা আগে 5 ছিল তারপরে যদি 10 করে দিই, তাহলে তো যেটা আমি 1 ঘন্টায় পৌঁছেছিলাম সেটা আমি 2 ঘন্টা মানে আরও কমে পৌঁছে যাব, 30 মিনিটে পৌঁছে যাব। ঠিক আছে, গতিবেগ বাড়ালে সময়টা কম লাগে। এবার আমরা অঙ্কে ঢুকি। তাহলে কি বলছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। তাহলে আমরা লিখব দুটি স্টেশনের মধ্যে দূরত্ব সমান সমান 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। তাহলে সমবেগ মানে আমি জানি না, তাহলে আমি ধরে নিচ্ছি ট্রেনটির প্রাথমিক গতিবেগ x কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, তাহলে আমি দূরত্ব জানি, গতিবেগ জানি, তাহলে সময় কত লাগবে, কত হয়ে যাবে, দূরত্ব বাই গতিবেগ। তাই তো জেনেছি সময় সমান সমান, সময় সমান সমান কী দাঁড়িয়ে যাবে, 300/x। কেন হলো, কারণ আমরা জানি, আমরা পড়েছি যে সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ হয়। ক্লিয়ার? তাহলে আমার সময় চলে এলো এত ঘন্টা, 300/x ঘন্টা। এবারে কি করা হচ্ছে, ট্রেনটার গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে, তাহলে ট্রেনের গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে গতিবেগ কত হবে, x আগে ছিল 5 কিলোমিটার বেশি যদি হয়, ঘন্টায় 5 কিলোমিটার যদি বেশি হয়, তাহলে x+5 কিলোমিটার প্রতি ঘন্টা হবে। এটা গতিবেগ হবে যদি 5 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়ে। আচ্ছা, দূরত্ব তো সেমই আছে, স্টেশনের দূরত্ব তো চেঞ্জ হবে না, দুটো স্টেশনের দূরত্ব তো চেঞ্জ হবে না। তাহলে স্টেশনের দূরত্ব আগে যতটা ছিল 300, এখনও সে 300 কিলোমিটারই রয়েছে। তাহলে এবার সময় কত হবে, তাহলে এখন সময়টা হয়ে যাবে সেম, দূরত্ব বাই গতিবেগ। তাহলে গতিবেগটা আছে এখন x+5। এখানে লিখে দিচ্ছি যে সময় সমান সমান যেহেতু দূরত্ব বাই গতিবেগ হয়, তাই আমারটা এমনি হলো। আচ্ছা, তাহলে কি ঘটলো, যখন সময়টা মানে এখানে সময় লাগছিল 300/x আর এখানে সময় লাগছে 300/x+5, তাহলে তাই তো বলছে যে যখন গতিবেগটা ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলো তখন ট্রেনটি দ্বিতীয় স্টেশনে পৌঁছাতে 2 ঘন্টা কম সময় নিল। তার মানে আগের থেকে এইখানে যখন মানে গতিবেগটা বাড়ালো 2 ঘন্টা কম নিল, তার মানে প্রশ্নানুসারে দুটো সময়ের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2 ঘন্টার। তাহলে প্রশ্নানুসারে আগে কাকে লিখব, ভালো করে পড়তে হবে, যখন গতিবেগটা 5 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়লো তখন আগের থেকে মানে 300/x এটার থেকে যখন দূরত্বটা বাড়লো, গতিবেগটা বাড়লো, তখন আগের থেকে সময়টা 2 ঘন্টা কম।
আগের থেকে সময়টা 2 ঘন্টা কম। তাহলে ফার্স্ট এটাকে লিখব। তাহলে বা লসাগু নিলাম, এখানে আছে এক্স ভাগ করলাম, তাহলে পরে রইল এখানে এক্স প্লাস 5, তাহলে 300 সাথে এক্স গুণ করলে 300x প্লাস 300 সাথে 5 গুণ করলে 1500, মাইনাস আছে দিলাম এক্স প্লাস 5 কেটে যাচ্ছে মানে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে পড়ে রেখে থাকছে এক্স, এই এক্সটা 300 সাথে গুণ হয়ে গেল হলো 300x, তাহলে প্লাস 300x এখানে মাইনাস 300x কেটে গেল, তাহলে পড়ে রয়েছে 1500 ওপরে, আর নিচে কত পড়ে রয়েছে এক্স স্কোয়ার প্লাস 5x সমান সমান 2, বা এটা গুণ হচ্ছে, তাহলে 2x স্কোয়ার প্লাস 5 দুগুণে 10x সমান 1500 কে 1500, বা 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1500 এদিকে এলে মাইনাস 1500 সমান সমান 0, বা দুইটা কমন নিলাম এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস দুইটা 1500কে যদি ভাগ করি তাহলে দাঁড়ায় 750 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, আমি এখানেই করে দিচ্ছি। বা 2টা এইদিকে গুণ অবস্থাতে আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 সমান সমান 0/2, এখানে 2টা নিচে চলে গেল, বা এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইজ ইকুয়ালস টু 0/2 মানে 0। তাহলে এটাই হয়ে গেল আমার সমীকরণটি। আশা করছি বোঝা গেছে। হলো, এখন আমরা 6-এর 4 নম্বর অঙ্কটি করব। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। আমি জানি না যে ঘড়িটি তিনি কততে ক্রয় করেছেন, কিন্তু এটা জানি যে 336 টাকায় ঘড়িটি বিক্রি করেছেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকাই তার লাভ হলো, শতকরা লাভটা তত টাকা। তাহলে আমাদেরকে প্রথমে যেটা আমরা জানি না একটু একটু করে পড়ব আর করবো। একজন ঘড়ি বিক্রেতা তার একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করেছিলেন। তাহলে এই লাইনটার মধ্যে আমি দেখতে পাচ্ছি আমি ক্রয় মূল্য জানি না, তাহলে আমি কি লিখব? ঘড়িটির ক্রয় মূল্য x টাকা, আর বিক্রয় মূল্য কত দেওয়া আছে ঘড়িটির? ঘড়িটির বিক্রয় মূল্য আমার দেওয়া আছে 336 টাকা। তাহলে আলটিমেট আমার লাভ হয়েছে সেটা তো ক্লিয়ার। শতকরা লাভ পরে বার করবো, তাহলে আগে লাভটা বার করতে হবে, কারণ বলছে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন মানে এক্স টাকায়, শতকরা লাভ কিন্তু এক্স টাকাই হয়েছে, তার মানে লাভ হয়েছে, এটা কনফার্ম। তাহলে আমার লাভ সমান সমান আমরা সবাই জানি যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত আছে? 336, আর ক্রয় মূল্য আছে এক্স টাকা। তাহলে এটা হয়ে গেল আমার লাভ। ঠিক আছে, এর পরবর্তীতে বলছে যে শতকরা লাভ। তাহলে প্রশ্নটা উঠেছে শতকরা, যত টাকা আমি ক্রয় করেছি তত টাকায় শতকরা লাভ হয়েছে। তাহলে লাভ যদি এটা হয় তাহলে শতকরা লাভ হয় কি? শতকরা লাভের ফর্মুলাটা হলো লাভ থাকে ওপরে, নিচে থাকে ক্রয় মূল্য গুণিত 100। তাহলে লাভ আমার কত হয়েছে? লাভ হয়েছে 336 মাইনাস এক্স, আর ক্রয় মূল্য আমার কত? এক্স টাকা গুণিত 100। তাহলে এটাই শতকরা লাভ। আবার অঙ্কটা পড়ব, তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন মানে এক্স টাকায়, শতকরা তত টাকাই তার লাভ হয়েছে। তাহলে আমাদের অ্যাকর্ডিং শতকরা লাভ এত, আর বইয়ে বলছে যে শতকরা লাভটা কার সমান? যত টাকায় আমি ঘড়িটা কিনেছিলাম। তাহলে প্রশ্নানুসারে শতকরা লাভ যেটা সেটা কার সমান? শতকরা লাভ যত, কত না, যত টাকায় আমি ঘড়িটি কিনেছিলাম এক্স।
তাহলে আমি এবারে সমাধান করব। আমি কি দেখতে পাচ্ছি এখানে 100-র সাথে এটা গুণ হবে, তাহলে 100 এটা গুণ হয়ে যাচ্ছে 336 মাইনাস এক্স, আর নিচে এক্স আছে, ভালো করে দেখে নাও, এখানে 336 মাইনাস এক্সের সাথে 100টা গুণ হয়ে গেল, রাইট? আর নিচে কত রয়েছে এখানে এক্স, ক্লিয়ার? আর সমান দিয়ে কত আছে এক্স। তাহলে 100-র সাথে 336 যদি গুণ করি তাহলে 33600 মাইনাস 100x, আর এখানে যদি বজ্র গুণন করি তাহলে কত দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার। এবারে বিষয়টাকে আমি একটু এক্স স্কোয়ারটাকে এদিকে লিখছি, আর 33600 মাইনাস 100xটাকে এদিকে লিখছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 100x এদিকে হলো প্লাস 100x, আর এখানে যে প্লাস 33600 এটা এদিকে হয়ে যায় মাইনাস 33600 সমান সমান 0। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এইটা হয়ে গেল আমার সমীকরণ। আমাকে আবারও বলছি সমীকরণ গঠন করতে দিচ্ছি, এটা সমাধানে আমরা যাব না। নেক্সট আমরা দেখব 6-এর 5 নম্বর অঙ্কটি। স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। এবার একটা জিনিস বুঝি, ঠিক আছে? দেখো, আমরা দেখি যে যখন জলের মধ্যে নৌকাটা চলে, ঠিক আছে, তখন কি হয়, স্রোতের গতিবেগটা মানে স্রোতটা যেই দিকে বয়, নৌকাটা যদি সেই দিকে যায় তাহলে নৌকার স্পিডটা ভালো থাকে। আর যখন স্রোতের বেগটা যেদিকে থাকে, নৌকা যদি উল্টো দিকে চলে তখন কিন্তু নৌকার বেগটা অটোমেটিক্যালি কমে যায়। এটাই তো নিয়ম। কারণ যদি যে সাঁতার কাটছে সে যদি স্রোতের দিকে কাটে তাহলে খুব স্পিডে এগোবে, আর যদি স্রোতের বিপরীতে চলে তাহলে একটা বাধা পাবে। তাহলে অঙ্কটাতে সোজা হিসাব হচ্ছে, বলছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার। তাহলে এখানে কি বলছে, রতন মাঝির স্রোতের অনুকূলে এত ফিরে আসতে সময় লাগে, তাহলে মাঝি নৌকা চালাচ্ছে। তাহলে আমি ধরে নিচ্ছি রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ফিরে আসছে। তাহলে রতন মাঝির বেগ x কিলোমিটার প্রতি ঘন্টা, যেখানে স্রোতের বেগ বলেই দেওয়া হয়েছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। এই যে ঘন্টায় 2 কিলোমিটার স্রোতের বেগ। আচ্ছা, এবারে অনুকূল আর প্রতিকূল জিনিসটা বোঝো। যখন স্রোতের বেগ যেদিকে সেদিকেই যদি নৌকাটা যায় তাহলে সেটা হচ্ছে অনুকূল, আর নৌকার বেগ যেদিকে স্রোতের বেগ যেদিকে নৌকার বেগ যদি বিপরীতে যায় তাহলে সেটা হচ্ছে আমার প্রতিকূল। আশা করি বোঝা গেছে। তাহলে আমি এখানে প্রথমে কি বার করে নেব, অনুকূল গতিবেগ। খুব ইজি, ভালো করে দেখো, স্রোতের বেগ যেদিকে নৌকার বেগটাও সেই দিকে, তাহলে দুটো প্লাস হচ্ছে, কারণ একই দিকে দুজনা যাচ্ছে, তাহলে জিনিসটা আরও স্পিডটা বেশি হচ্ছে, তার কারণ দুটো অ্যাড হয়ে যাচ্ছে বলে। তাহলে অনুকূল গতিবেগে সবসময় নৌকা থাকুক বা মাঝি যেই থাকুক সেই ব্যক্তি আর স্রোতের বেগটা যোগ হয়ে যায়, কারণ কি স্পিডটা বাড়ছে অটোমেটিক্যালি, তাহলে নিশ্চয়ই স্পিডটা যোগ হয়েছে। তাহলে এক্স প্লাস 2 কিলোমিটার প্রতি ঘন্টা। অপরদিকে প্রতিকূল গতিবেগটা কত হবে, কমে যাবে, কারণ কি যেদিকে স্রোতের বেগ যদি তার বিপরীত দিকে চলে তাহলে নৌকাটা তো বাধাপ্রাপ্ত হবে, বা ব্যক্তিটি সাঁতার কাটতে বাধাপ্রাপ্ত, তাহলে কি হচ্ছে গতিবেগটা কমে যাচ্ছে। তাহলে এক্স মাইনাস 2 কিলোমিটার প্রতি ঘন্টা বার করে রাখলাম। এবারে কি বলছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার, আর রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে এবার আমাকে গতিবেগ তো বেরিয়ে গেল, তাহলে অনুকূলে যখন রতন মাঝি যাচ্ছিল তখন তার কত সময় লেগেছে সেটা বার করতে হবে। তাহলে রতন মাঝি স্রোতের অনুকূলে
যাওয়ার সময় তার সময় লেগেছে কত লাগবে? আমরা কি জানি আবারও বলে দিই, সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখানে বইয়ে পরিষ্কার বলে দেওয়া আছে 21 কিলোমিটার গেছে, রাইট? তাহলে সময় সমান সমান কত হয়ে যাবে? দূরত্বটা কত আছে? 21 কিলোমিটার, আর গতিবেগটা কত আছে অনুকূলে? x+2। ঠিক আছে, এত ঘন্টা লাগছে। এইবারে কি বলছে? অনুকূল 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব, মানে ওই 21 কিলোমিটার দূরত্বই ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগছে। আচ্ছা, তার মানে রতন মাঝি ফিরে আসতে, ওই দূরত্ব ফিরে আসতে এইদিকে যাচ্ছে, তাহলে এদিকে ফিরে আসতে মানে প্রতিকূলের কথা বলছে। তাহলে রতন মাঝির স্রোতের প্রতিকূলে গেলে তার সময় কত লেগেছে? একই দূরত্ব অতিক্রম করছে কিন্তু উল্টো দিকে, তাহলে ওই 21 কিলোমিটার দূরত্বই বাট উল্টো দিকে, প্রতিকূলে কত লেগেছে? x-2 কিলোমিটার প্রতি ঘন্টা। এবারে নিজেরাই ভাবো, অনুকূলে গেলে নাকি প্রতিকূলে গেলে সময়টা বেশি লাগবে? অনুকূলে গেলে তো ইজিলি পৌঁছে যাবে, কারণ কি দুটোরই স্পিড অ্যাড হয়ে যাচ্ছে। যেখানে প্রতিকূলে গেলে দেরিতে পৌঁছাবে, তাহলে বেশি সময়টা লাগবে প্রতিকূলে, অনুকূলের থেকে প্রতিকূলে বেশি সময় লাগবে, তাই না? তাহলে প্রতিকূলের আমার প্রশ্নটা বলেছিল কি, যে অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে টোটাল টাইম লেগেছে 10 ঘন্টা। টোটাল টাইম, স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গেছে, আবার প্রতিকূলে এসছে, টোটাল টাইম লেগেছে আমার 10 ঘন্টা। তাহলে প্রশ্নানুসারে 21 মানে অনুকূলটা হচ্ছে 21+2 প্লাস 21 x-2। এখানে যদি বলতো 10 ঘন্টায় বেশি লেগেছে, তাহলে প্রতিকূলটা আগে থাকতো, অনুকূলটা তার পরে থাকতো। কিন্তু এখানে তো বলেছে যে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব আবার ফিরে আসতে মোট মানে টোটাল লাগছে 10 ঘন্টা সময়। তাহলে দুজনাকে অ্যাড করে দিলাম = 10 ঘন্টা। তাহলে এবারে হিসাব করি, এখানে আছে x+2, এখানে আছে x-2, লসাগুতে যেমন আমরা নিই সমান সমান 10। তাহলে x+2, তাহলে এবারে 21টা গুণ হচ্ছে 21x মাইনাস 21 দুগুণে 42 প্লাস এখানে আছে x-2, তাহলে এটা হয়ে যাচ্ছে 21x প্লাস 21 দুগুণে 42 হচ্ছে। আচ্ছা, এখানে -42 প্লাস 42 কেটে গেল, তাহলে 21x আর 21x হয়ে যাচ্ছে আমার 42x বাই, এখানে যদি গুণ করি x² মাইনাস 2x প্লাস 2x প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে 4। তাহলে এখানেও দেখতে পাচ্ছি এই +2 -2x প্লাস 2x কেটে গেল = 10 বা 42x, নিচে থাকছে কত? x² মাইনাস 4 সমান সমান এদিকে 10। তাহলে বজ্র গুণন যদি করি তাহলে এদিকে দাঁড়াচ্ছে 42x, এদিকে দাঁড়াচ্ছে 10x² মাইনাস 10 4 40। তাহলে এদিকে দাঁড়াচ্ছে 10x² মাইনাস 40 সমান সমান 42x। জাস্ট এটাকে এদিকে লিখলাম, এটাকে এদিকে লিখলাম। তাহলে 10x² প্লাস 42 আছে, এদিকে এলে মাইনাস 42x, আর এখানে আছে -40 সমান সমান 0। তাহলে এটাই হয়ে গেল আমার সমীকরণ। এই সমীকরণটিকে আমরা আর একটু ভাঙতে পারি। এখানে 10x² মাইনাস 42x মাইনাস 40 সমান 0 দেওয়া আছে, তাহলে এদের মধ্যে থেকে আমি 2 যদি কমন নিই তাহলে ভেতরে থাকে 5x² মাইনাস 2 42কে ভাঙলে থাকে 21x মাইনাস 2 40কে ভাঙলে থাকে 20 সমান সমান 0, বা 2টা এর সাথে গুণ অবস্থাতে আছে, ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 5x² মাইনাস 21x মাইনাস 20
সমান সমান 0 হয়ে গেল। এটাই আমার উত্তর। এর পরবর্তীতে আমরা কোন অঙ্কটি দেখব? 6-এর অঙ্কটি দেখব। 6-এর অঙ্কটি কি বলা হচ্ছে? আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে মহিমের থেকে মজিদের 3 ঘন্টা বেশি লাগে। তাহলে ধরি বাগান পরিষ্কার করতে মহিমের সময় লাগে x ঘন্টা, মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি লাগে। তাহলে মজিদের সময় লাগে x + 4 ঘন্টা। ঠিক আছে, সরি 3 ঘন্টা বেশি লাগে, x + 3 ঘন্টা, 3 ঘন্টা বেশি লাগে। তারা উভয়ে একসাথে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। আচ্ছা, তাহলে যখন মহিম x ঘন্টায় কাজটা করছে, তাহলে x ঘন্টায় 1 একক কাজ করছে। তাহলে আমি কি লিখব? মহিম x ঘন্টায় করে 1 একক কাজ। তাহলে মহিম 1 ঘন্টায় করে 1/x একক কাজ। আবার মজিদ x + 3 ঘন্টায় করে 1 একক কাজ, তাই তো? গোটা কাজটাই তো 1, তাহলে 1 একক কাজ করছে। আর মজিদ 1 ঘন্টাতে করে 1/x + 3 একক কাজ। তাহলে মহিমের 1 ঘন্টায় 1/x একক কাজ হচ্ছে, আর মজিদের 1 ঘন্টায় 1/x + 3 একক কাজ হচ্ছে, তাই তো? তাহলে 1 ঘন্টাতে দুজনা মোট কত ঘন্টা করেছে? 2 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় মানে মহিম এবং মজিদ কাজ করেছে, মোট কত কাজ করেছে? 1 ঘন্টায়। 1 ঘন্টাতে আমি দেখছি মহিম করেছে 1/x ইউনিট কাজ, আর 1 ঘন্টাতে মজিদ করেছে 1/x + 3 ইউনিট এত একক কাজ করেছে। কিন্তু দুজনে তো 1 ঘন্টা কাজ করেনি, দুজনে তো কাজটা 2 ঘন্টায় শেষ করেছে। তাহলে 2 ঘন্টায় মহিম এবং মজিদ কাজ করেছে কত হবে? এটা 1 ঘন্টায় যদি হয় তাহলে 2 ঘন্টায় ডবল। ফোনটা একটু সুইচ অফ হয়ে গেছিলো, তাহলে 1 ঘন্টায় টোটাল এতই একক কাজ হচ্ছে, তাহলে 2 ঘন্টায় ডবল কাজ হবে। তাহলে 2 1x + 1/x + 3, তাহলে 2 ঘন্টায় টোটাল এক অংশ কাজ কমপ্লিট হচ্ছে। তাহলে প্রশ্নানুসারে 1/x + 1/x + 3 সমান কত হয়ে যাবে? 1, মানে টোটাল কাজের অংশটা 1। তাহলে 2, আমরা এখান থেকে লসাগু নিচ্ছি x + 3, তাহলে এটা x, এখানে x + 3, আর এটা x + 3, এখানে হয়ে গেল x সমান 1। তাহলে 2x, x + x হচ্ছে 2x + 3/x² + 3x সমান 1, রাইট? তাহলে এখানে 2টা গুণ অবস্থাতে আছে, ওদিকে গেলে ভাগ হবে। তাহলে 2x + 3 x² + 3x সমান 2টা এদিকে গেলে হয়ে যাবে 1/2। ঠিক আছে, তাহলে বা 2x + 3/x² + 3x সমান 1/2। আমরা যদি বজ্র গুণন করি, 2 দুগুণে 4x, 2 তিনে 6, আর এখানে হচ্ছে x² + 3x।
বজ্র গুণন করলাম, তাহলে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x-টাকে এদিকে রাখছি আর এদিকে রাখছি 4x প্লাস 6-টাকে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4x প্লাস 6টা এদিকে গেলে -6 সমান সমান 0, বা এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এক্স মাইনাস 6 সমান সমান 0 হয়ে গেল সমীকরণ তৈরি। নেক্সট আমরা যে অঙ্কটি করব সেটি হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। প্রথমত একটা হিসাব আমাদেরকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে। সেই হিসাবটি হলো যে অঙ্ক আর সংখ্যার মধ্যে কি পার্থক্য, কতগুলো অঙ্ক নিয়ে একটি সংখ্যা তৈরি হয়। যেরকম আমি যদি বলি 32, তাহলে এখানে 3 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, এই দুটো অঙ্ককে নিয়ে কিভাবে সংখ্যা তৈরি হলো, এটা এককের ঘরে আছে, এটা দশকের ঘরের অঙ্ক। তাহলে দশকের ঘরে যেহেতু আছে তাহলে 3 × 10 প্লাস এককের ঘরে যেহেতু 2টা আছে তাহলে 2 × 1, তাহলে 3 × 10 মানে 30 প্লাস 2 × 1 মানে 2, তাহলে 30 প্লাস 2 হলো 32। তাহলে এইটাই হচ্ছে আমার সংখ্যাটা, আর এই দুটো হচ্ছে ইন্ডিভিজুয়ালি অঙ্ক। তাহলে আমার যদি মানে ধরতেই হয় তাহলে আমি ধরছি এক্স আর ওয়াই দুটো অঙ্ক, তাহলে ওয়াইটা এককের ঘরে আছে, এক্সটা দশকের ঘরে আছে। তাহলে এই দুটো সংখ্যা দিয়ে আমার অঙ্ক দিয়ে কিভাবে সংখ্যা হবে, এক্সটা যেহেতু দশকের ঘরে আছে তাহলে 10 গুণিত এক্স, আর ওয়াইটা যেহেতু এককের ঘরে আছে তাহলে ওয়াই গুণিত 1, তাহলে 10x প্লাস ওয়াই, এইটা হয়ে যাবে এই দুটো অঙ্ক দিয়ে তৈরি একটি সংখ্যা। ক্লিয়ার? এবার অঙ্কতে আসি। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে আমি ধরে নিচ্ছি অঙ্কটার ক্ষেত্রে, এটা বোঝালাম, অঙ্কটা অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে এখান থেকে। ধরি দশকের থেকে একক 6 বেশি, তাহলে ধরি দশক স্থানীয় অঙ্কটি x, আর একক স্থানীয় অঙ্কটি দশক থেকে 6 বেশি, তাহলে একক স্থানীয় অঙ্কটি হবে x প্লাস 6। ঠিক আছে, আচ্ছা 2 অঙ্ক বিশিষ্ট এই যে অঙ্ক, এগুলো তো অঙ্ক, তাহলে এটা দিয়ে আমার কি তৈরি করতে হবে, একটি সংখ্যা। তাহলে সংখ্যাটি হলো কি হবে, এটা এককের ঘরে আছে, এটা দশকের ঘরে আছে, তাহলে দশকের ঘরে থাকার জন্য x এর সাথে 10 গুণ হলো, আর এককের ঘরে থাকার জন্য x প্লাস 6-এর সাথে 1 মানে এটাই আসছে, তাহলে 10x প্লাস x প্লাস 6 মানে 11x প্লাস 6 হলো সংখ্যাটা তৈরি। এবারে বলছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। আচ্ছা, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে অঙ্কদ্বয়ের গুণফল কত হবে, এইটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, তাদের গুণফল হবে x ইন্টু x প্লাস 6, তাই তো। অঙ্কদ্বয়ের গুণফল কি বলছে, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে সংখ্যাটা এটা, তাহলে প্রশ্নানুসারে সংখ্যাটা 11x প্লাস 6 এর থেকে অঙ্কদ্বয়ের গুণফল মানে x প্লাস 6 কত কম, 12 কম। ঠিক আছে, তাহলে 11x প্লাস 6 মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 6x সমান সমান 12 লেখাই আছে যে 12 কম ওটার থেকে, মানে মেন সংখ্যাটার থেকে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি এখানে মাইনাস এক্স স্কোয়ার রাখলাম, মাইনাস 6x প্লাস 11x প্লাস 6 প্লাস 12 এদিকে গেলে মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস, চিহ্নটা কার বড়, প্লাসের, তাহলে 5x প্লাসে মাইনাসে মাইনাস, কার কে বড়, 12টা, তাহলে মাইনাস 6 সমান সমান 0, রাইট। তাহলে আমার সমীকরণটা চলে এলো মাইনাস এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 সমান সমান 0। আমরা 8-এর অঙ্কটি করব।
8 অঙ্কটিতে আগে দেখে নিই কী বলা হচ্ছে। 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠ। তাহলে এটা হচ্ছে আয়তক্ষেত্রাকার খেলার মাঠ, যার দৈর্ঘ্য 45, প্রস্থ 40। খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া রাস্তা আছে, মানে এইভাবে সমান চওড়া রাস্তা আছে। ওই রাস্তাটার ক্ষেত্রফল 450 বর্গমিটার। মানে রাস্তা হচ্ছে এই অংশটা, যেটাকে আমি মার্ক করছি, এই অংশটা হচ্ছে রাস্তা। ঠিক আছে, আর কি বলেছে যে চারিপাশে কত চওড়া রাস্তা আছে, চারিপাশে আয়তক্ষেত্রাকার খেলার চারিপাশে সমান চওড়া রাস্তা আছে। তাহলে আমি কত চওড়া জানি না, আমি তাহলে ধরছি দৈর্ঘ্যের দিকেও x মিটার চওড়া রাস্তা আছে, আর প্রস্থের দিকেও x মিটার চওড়া রাস্তা আছে। ক্লিয়ার হলো জিনিসটা? তাহলে দেখো, আয়তক্ষেত্রাকার খেলার মাঠ মানে এই যে অংশটা, এটার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে আমি তাই লিখব, আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য 45 মিটার এবং প্রস্থ 40 মিটার। ঠিক আছে, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এটার ক্ষেত্রফলটা বার করে নিই, এই মাঠের ক্ষেত্রফলটা। তাহলে মাঠের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে 45 গুণিত 40 বর্গ মিটার, 1800 বর্গ মিটার মাঠের ক্ষেত্রফল, মানে এই অংশটা। রাস্তা সমেত যে, মানে আমার রাস্তা সমেত যে মাঠ, তাহলে এই অংশটার কথা বলছি। রাস্তা সমেত মাঠ মানে বৃহৎ অংশটার কথা বলছি। তাহলে রাস্তা সমেত মাঠের দৈর্ঘ্য কত দাঁড়াচ্ছে, 45 হচ্ছে আমার দৈর্ঘ্য, দুই দিকেই x মিটার করে চওড়া আছে। তাহলে আমি আগে লিখে নেব যে ধরি মাঠটি চারিদিকে কত বেড়া দেওয়া হয়েছে, সমান চওড়া রাস্তা আছে, x মিটার চওড়া রাস্তা আছে। তাহলে যদি x মিটার চওড়া রাস্তা থাকে, তাহলে মাঠের দৈর্ঘ্য 45, তাহলে x মিটার চওড়া মানে এইদিকেও x, এইদিকেও x, তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে 45 প্লাস x গুণিত 2, মানে দুই দিকে যেহেতু, তাহলে 45 গুণিত 2x। এবারে আসি মাঠের প্রস্থ কত হবে, এটা 40, এই দিকেও x বেড়েছে, এই দিকেও x বেড়েছে, তাহলে 40 প্লাস x গুণিত 2, তাহলে 40 প্লাস 2x। তাহলে রাস্তা সমেত মাঠটার ক্ষেত্রফলটা জেনে নিই। তাহলে রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x বর্গ মিটার। ঠিক আছে, হলো। কিন্তু আমাকে তো জানতে চেয়েছে রাস্তার ক্ষেত্রফলটা বলে দেওয়া হয়েছে, তাহলে রাস্তা মানে এই মিডিল অংশটা, তাহলে মিডিল অংশটা পাবো কি করে, যদি বড় মানে রাস্তা সমেত মাঠটার থেকে আমরা এই মাঠটার ক্ষেত্রফলটা বাদ দিই, তবেই তো রাস্তাটা পাওয়া যাবে। মানে এই এমনি আছে, তাহলে এই বড় অংশটার থেকে যদি ছোট অংশটা বাদ দিয়ে দিই, তবেই তো এই রাস্তা যেটিকে বলা হচ্ছে সেটি পাওয়া যাবে। তাহলে ছোট অংশটার ক্ষেত্রফল তো আগেই পেয়ে গেছি, আর বড় অংশের ক্ষেত্রফলটাও আমরা এটা পেলাম, এটাকে এখন সলভ করব না। তাহলে আমরা বুঝলাম যে 1800 থেকে যদি আমি এই অংশটা থেকে যদি 1800টা বাদ দিয়ে দিই, তাহলে এই রাস্তাটা পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে আমি কি করব,
প্রশ্নানুসারে বড় অংশটা মানে হচ্ছে 45, যেটা বড় অংশের ক্ষেত্রফল মানে রাস্তা সমেত এইটা, তাহলে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x, এটার থেকে কত বাদ দিয়ে দেব? মাঠের ক্ষেত্রফল মানে 1800। যদি বাদ দিয়ে দিই তাহলেই আমি রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার যেটা দেওয়া আছে সেটা পাবো। তাহলে 45-এর সাথে 40 গুণ করলে কত হচ্ছে? 4 5 20 16 4 4 16 17 1800। 45-এর প্লাস দিলাম, 45 দুগুণে 90x প্লাস 2x গুণিত 40 মানে 80x প্লাস প্লাস 2 দুগুণে 4x স্কোয়ার মাইনাস 1800 সমান সমান 450, বা 4x স্কোয়ারটা এদিকে লিখি, প্লাস 1800 মাইনাস 1800 কেটে গেল, প্লাস 90x আর 80x মানে হচ্ছে 170x ইজ ইকুয়ালস টু 450 এটা। তাহলে 4x স্কোয়ার প্লাস 170x প্লাস 450টা এদিকে গেলে মাইনাস 450 সমান সমান 0 হলো। তারপরে কি দাঁড়াচ্ছে? আমরা এটা থেকে 2 কমন নিতেই পারি, তাহলে 2 কমন নিলে দাঁড়াচ্ছে 2x স্কোয়ার প্লাস 2কে 170কে 2 দিয়ে ভাঙলে দাঁড়াচ্ছে 285x মাইনাস 2 যদি 450কে ভাঙে তাহলে দাঁড়াচ্ছে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 2 5 10 হয়ে গেল, সমান সমান 0, বা 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225, এদিকে 2টা এদিকে চলে গেলে 0/2 হয়ে যায়, তাহলে 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225, তাহলে 0/2 করলে আমার চলে আসে 0। তাহলে আমার সমীকরণটা রেডি, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে আমাদের টোটাল যতগুলি 1.1-এর আন্ডারে যতগুলি অঙ্ক ছিল প্রত্যেকটাই আমাদের সমাধান হয়ে গেল। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই তোমাদের মন্তব্যগুলো কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ।